তুমি যাকে মানছো না তার মানে এটা নয় যে তার অস্তিত্বকে তুমি অস্বীকার করে এটা প্রমাণ করছো যে সে নেই, এটা করো না। এবার যিনি মানেন না, যিনি বাড়িতে পুজোর সময় এরকম মাংস টাংস ঢোকাতে পারছেন, তিনি মাথা মুড়িয়ে বামদেব হয়ে গেলেন। হ্যাঁ, মাথা মুড়িয়ে বামদেব, তিনি ঠাকুরের কাছে মানে মাথা ঠুকতে ঠুকতে তার অবস্থা খারাপ। এরকম ভোরবেলা কি হলো ঠাকুর ঘরে কি কে কাঁদে, তার বাড়ির লোক গিয়ে দেখছে তার ওই অবস্থা, মা আমাকে ক্ষমা করো, মা আমাকে ক্ষমা করো। চোট কোথায় খেলো? পায়ের কোড়ে আঙুলে। এমন চোট খেলো, সুগারটা ধরলো, 3 মাসের মধ্যে পুরো পা পচে গেল, মানে ওই কোড়ে আঙুলের জায়গা থেকে। এমন ব্যাপার, পাটা পচলো, হাঁটু অব্দি বাদ পড়লো। তার স্ত্রীর অবৈধ সম্পর্ক ধরা পড়লো সেই সময়টা। আর সেই ডিজাস্টারটা এমন জায়গায় চলে গেল যে সামনের বছর দুর্গাপুজো আস্তে আস্তে সে রেল লাইনে গলা দিল। নমস্কার, গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আজকের পর্বটা আবার যথারীতি অন্যরকম হতে চলেছে, কারণ এই কথা আমি প্রত্যেক পর্বেই বলি। তার কারণ হচ্ছে আমার প্রত্যেকটা পর্ব অন্যরকম করার চেষ্টা করি। আজকে আমার সাথে আছে শুভম রায়চৌধুরী। কেমন লাগছে বলো? ভালো লাগছে, প্রথম এরকম একটা অভিজ্ঞতা, আর তার থেকে বড় বিষয় এরকম একটা সেট আপ, আর নিজের প্রথম অভিজ্ঞতাটাই যে একদম চেনাশোনা লোকের সাথে হবে, সেটাই তো বড় না একটা কমফর্ট জোনের মধ্যে। তোমার সাথে তো আমার অনেক দিনকারই মোটামুটি পরিচয় হয়ে গেছে, তো আমি ভাবছিলাম যে তোমার লাইফের সাথে যে ঘটনাগুলো আমি শুনেছি তোমার কাছে, সেগুলো আমাদের দর্শকরা জানুক। আচ্ছা, তুমি আমাকে একটা গল্প বলেছিলে, মনে আছে যে তোমার বাড়িতে সন্ধি পুজোর সময় একটা কিছু? আচ্ছা, এইখানে একটা বিষয় বলে রাখি, আমার বাড়ি নয়, বিষয়টা আমার বাড়ি নয়, তবে যার বাড়ি আমি তাকে উজ্জ্ব রেখে বলছি, যেহেতু কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে। তো বিষয়টা এরকম ছিল, 2018 তার বাড়িতে তৃতীয়বারের জন্য দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। যথারীতি ষষ্ঠী সপ্তমী কাটলো, অষ্টমী থেকে সমস্যা শুরু হলো। কি ধরনের সমস্যা? ধরো পুজোর যে টাইমের মধ্যে যে পুজোটা কমপ্লিট হতে হবে, সেই সময়টা হচ্ছে না মানে বিভিন্ন ধরনের বাধা আসছে। ধরো যেমন অষ্টমীর সময় তোমার পদ্ম ফুলের যে একটা সিগনিফিকেন্স আছে, ধরো, বা পুরোহিতের যে শরীর স্বাস্থ্য, মানে অদ্ভুত, এগুলো সচরাচর হয় না। যিনি পুরোহিত আজকে ধরো 20-25 বছর ধরে পুজো করে যাচ্ছে, তার মন্ত্র ভুলে যাওয়াটা মানে স্বাভাবিক নয়, বা তিনি ভুল মন্ত্র বলছেন, বা সেই সময় প্রদীপ নিভে যাওয়া, মানে এরকম উদ্ভটে সব জিনিসপত্র। এবার কি হচ্ছে না হচ্ছে, এবার যেহেতু খোলা বারান্দায় তাদের পুজো, হাওয়া টাওয়া হচ্ছে, হয়তো সেই কারণে প্রদীপ নিচ্ছে, এরকম একটা ধরে মোটামুটি এগোচ্ছে আর কি। এরপর তোমার আসছে হচ্ছে সন্ধি পুজোর টাইমটা। সে বছর সন্ধি পুজো পড়েছিল তোমার সম্ভবত দুপুর 3টে 3:30 নাগাদ। এবার সমস্যা যেটা হলো, সন্ধি পুজো ঠিক শুরু হয়েছে আর তার বাড়িতে আমিষ ঢুকেছে। এবার সন্ধি পুজো মানে চামুন্ডার পুজো, আমিষ বলতে বিরিয়ানি। মানে তার বাড়িতে এমন একজন নাস্তিক পদার্থ ছিলেন যিনি এসব মানতেন না। আরে বাবা, তুমি মানো না, ঠিক আছে, মানতে হবে না, কিন্তু এরটা একটা গুরুত্ব তো আছে, যে মানে সে তো জানে বিষয়টা, স্থান মাহাত্ম্য থাকে একটা। আর তার থেকে বড় কথা, যার পুজোটা হচ্ছে তিনি তো আরো ভয়ঙ্কর। চামুন্ডার তো বিষয় আশয়টা এতটা সোজা নয়। আমি গৃহপূজ্য হিসেবে কালীকে ধরতে পারি, তারাকে ধরতে পারি, বাকি মহাবিদ্যাদের কেউই গৃহপূজ্য নয়। আর চামুন্ডার তো কনসেপ্টটাই নয়, মানে যে চামুন্ডা মূর্তিটা দেখবে, যে একদম কঙ্কালসার একটা শরীর, একজন নারী যার মধ্যে কোনো নারী সুলভ আচরণ নেই, তার গালগুলো ঢোকা, চোখ কটা কটা, গলায় তোমার সাপের মালা, তারপর তোমার জাস্ট মনে হয় একটা কঙ্কাল। এবার সেই রকম উগ্র দর্শন এক দেবীর পূজা, যেটা তোমার ওই 45 মিনিটের মধ্যে শেষ করতে হবে। আর এটা দুর্গাপুজোর মধ্যে কিন্তু এটা চ্যালেঞ্জের বিষয়, হ্যাঁ, ভীষণ চ্যালেঞ্জের বিষয়। তোমার 108 পদ্মদান করতে হবে, প্রদীপ জ্বালাতে হবে, আর ওই শর্ট টাইমের মধ্যে, মানে প্রত্যেকটা জিনিস। আর খুঁত হলে তো আর দেখতে হবে না, সে তুমি যে কোনো ধরনের বারোয়ারি পুজো হোক, বাড়ির পুজো হোক, বা নতুন করে শুরু হয়েছে, যাই হোক না কেন।
তো সেই সময় চামুন্ডা পুজোর সময় বাড়িতে ঢুকেছে বিরিয়ানি, আচ্ছা। খোর অনাচার। হুম। কি হলো ব্যাপারটা, তোমার ঠাকুরের কাপড়ে আগুন লেগে গেল, প্রদীপ জ্বলছে, সেই প্রদীপের একটা মানে হাওয়ার একটা দমকা লাগলো, জাস্ট প্রদীপের এক সলতে গিয়ে লাগলো সাইডে কাপড়, প্যান্ডেলের কাপড়, সেখান থেকে নিমেষের মধ্যে গণেশের কাপড় লক্ষ্মীর কাপড় করে ধরে গেল। পুজো কি হবে ওই অবস্থায়, পুরোহিতের মাথায় হাত, কিন্তু তিনি মন্ত্রপাঠ থামাতে পারবেন না, এদিক থেকে বাড়ির লোক কোন রকমে আগুনটাকে নেভানোর চেষ্টা করছেন। এই করে ঠাকুর করে কোন রকমে রক্ষা পাওয়া গেল, কারণ ওদের বারান্দার ঠিক পাশেই হচ্ছে তোমার মেন মিটারের জায়গা, এবার ওইখানে কিছু হয়ে গেলে দেখতে হতো না, পুজোর জায়গায় সাধ্যবাড়ির একটা অনুষ্ঠান হয়ে যেত। তো এই দুর্গাপুজোটা তাদের কোন রকমে মিটলো। এরপর থেকে শুরু হলো তাদের বাড়িতে নানা রকম সমস্যা, গৃহশান্তি তো গেলই, বাড়িতে অহেতুক অশান্তি, ছোট ছোট কথায়, মানে কোনো লজিক নেই সেই অশান্তিগুলো। আচ্ছা। অশান্তি শুরু হচ্ছে, রোগ ভোগ শুরু হচ্ছে। একটা সুস্থ মানুষ যে ডায়েট কন্ট্রোল করে, যে সবকিছু করে, তার সমস্যা কি হলো, তার হঠাৎ করে সুগার ধরা পড়ে গেল। এবার সেই খেটে খাওয়া মানুষটার সারাদিনে ধরো কাজকর্ম করতে গিয়ে কোথাও না কোথাও চোট খায়, চোট কোথায় খেলো, পায়ের কোড়ে আঙুলে এমন চোট খেলো, সুগারটা ধরলো, 3 মাসের মধ্যে পুরো পা পচে গেল, মানে ওই কোড়ে আঙুলের জায়গা থেকে। এমন ব্যাপার, পাটা পচলো, হাঁটু অব্দি বাদ পড়লো। এবার একটা মানুষ, একটা সুস্থ সবল মানুষ, তার ধরো পা বা হাত যাই হোক, একটা তার শারীরিক তো একটা অবক্ষয় ঘটালো, তার পাশাপাশি সমস্যাটা কোথায় হচ্ছে, তার মাইন্ডে প্রবলেম ফেলে দেবে। এবার এই সময় আরো একটা মানে খুব বিচ্ছিরি ব্যাপার, যেটা যে যার কথা বলছি, যার পা কাটা গেল, তার সদ্য বিয়ে হয়েছে, মানে ইয়াং, সে হয়তো খুব জলে 35-36 বছর বয়স। তার স্ত্রীর অবৈধ সম্পর্ক ধরা পড়লো সেই সময়তে। মানে ভাবো, একটা মানে একদম তার মানে বয়সের একটা মাঝামাঝি অবস্থায়, যখন তার উন্নতি করবে, সবকিছু করবে, লাইফকে গোছাবে, পরপর দুটো ডিজাস্টার হলো। আর সেই ডিজাস্টারটা এমন জায়গায় চলে গেল যে সামনের বছর দুর্গাপুজো আসতে আসতে সে রেল লাইনে গলা দিল। হ্যাঁ, সে গলা দিল, মানে একদম প্রপার একটা ব্রাইট স্টুডেন্ট, সে গলা দিয়ে দিল। মানে তার আরো নানা রকম, বললাম অহেতুক অশান্তি, সেখান থেকে পরিবার ভেঙে গেল, সবকিছু ভেঙে গেল। মানে পরিবারের লোকজন ছিটকে ছাটকে, মানে বলে না যে 1 বছরের মধ্যে কিভাবে এগুলো সম্ভব হয়, কোনো কারণ নেই, সুখে শান্তির একটা পরিবার ওই একটা জায়গায়। এবার যারা মানবে না তাদের কথা আমি বলছি না, কিন্তু যারা মানে বা যারা নাও মানে, তারা এটা বিশ্বাস করবে হয়তো যে সবকিছু কাকতালীয় হতে পারে না এট আ টাইম, ওরকম পর পর সবকিছু কোইন্সিডেন্স নয়। তো এবার যাই হোক, পরিবার গেল ভেঙে, সম্পর্ক খারাপ হলো, পাড়া প্রতিবেশীদের মধ্যে মুখ পুড়লো তাদের নানা রকম কারণে। এই করতে করতে এবার তাদের সাথে আমার আলাপ হলো, মানে তার বাড়ির এক ছেলে আমার কলেজের বন্ধু। আচ্ছা। তো তার থেকে আমি বিষয়গুলো শুনছি। এবার হতে 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 তখন তার সাথে আমি কনসাল্ট করলাম এইভাবে, যে আমার আর এক বন্ধুর বাড়িতে এরকম কালী মূর্তি আছে, তো তার কাছে যেতে গিয়ে একটু মানত করতে। মানত জিনিসটা কিন্তু প্রচন্ড ভয়ঙ্কর বিষয়। দেখো, আমি প্রথম কথা হচ্ছে, আমি যেটা শুনেছি সেটা বলছি, আমি তো কোনো তন্ত্রজ্ঞ বা তন্ত্র বিশারদ নই যে এর গভীরে গিয়ে আলোচনা করব। তবে বিষয়টা এরকম, আমি যতটা শুনেছি বা আমার নিজস্ব উপলব্ধি, যে মানত তুমি তখনই করো যখন সেটা তুমি ফুলফিল করতে পারবে, ঠিক, নচেত করো না। তুমি যাকে মানছো না, তার মানে এটা নয় যে তার অস্তিত্বকে তুমি অস্বীকার করে এটা প্রমাণ করছো যে সে নেই, এটা করো না। কারণ তুমি আস্তিক হও নাস্তিক হও, সবকিছুই ভগবান না মানো, স্রষ্টা হিসেবে তো মানবে তাকে, যে কেউ একজন সৃষ্টি করেছে। তো সেই স্রষ্টাকে খচিয়ে লাভ নেই, খেপিয়ে লাভ নেই। তো যাই হলো, এবার সে ছেলে স্বাভাবিকভাবে একটুখানি আধুনিকতার ধাঁচে পড়ে একটুখানি বাম মনোভাবাপন্ন মানুষ, তো সেই সব মানছে না। এবার মানুষ না তখনই মানতে বসে যখন দেখবে তার সমস্ত পথ যুক্তি দিয়ে ভাবতে আর পারছে না, বন্ধ হচ্ছে। ঠিক কথা। তখন ভাববে, মানে সে আসবে, সবকিছু সে হারাবে, সবকিছু সে খোয়াবে, তারপরে গিয়ে সে আসবে। ভালো কথা, এসছে। এবার এসে ওরকম আমার বন্ধুর বাড়িতে এরকম বলে গেল যে, মা, আমার যদি ঠিকঠাক হয় আমি বড় করে পুজো দিয়ে যাবো তোমার।
তো তার 1 বছরের মধ্যে আস্তে আস্তে পরিস্থিতিতে আবার সুধার আসছে। যে চলে যাওয়ার সে চলে গেছে, তাকে তো ফিরিয়ে আনার ব্যাপার নেই। তাই পরিবার আবার আস্তে আস্তে ইউনাইটেড হলো, সমস্ত মনোমালিন্য যা ছিল তারা আবার যেমন ভাবে হঠাৎ করে বিচ্ছিন্ন হয়ে গেল, হঠাৎ করে আবার ধীরে 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 ব্যাপারটা মিলল। তো এইখান থেকে একটা জিনিস কি বোঝা গেল, যে সেই দেবী শক্তিরই একটা রূপকে খচিয়ে এই এতগুলো ঘটনা ঘটালে, আবার সেই দেবী শক্তিকে প্রার্থনা করেই ব্যাপারগুলো মেটালে। তার মানে কি তুমি এটা বলতে পারো যে তাহলে যে দেবী আমার ক্ষতি করলো সেই দেবী কি করে সব ঠিক করলো? তো দেবী এক, দেবী সত্তাটা এক, কিন্তু দেবীর রূপটা তো আলাদা আলাদা। একজন উগ্র, একজন শান্ত। এবার তুমি তার উগ্র রূপকে খেপিয়ে দিয়েছো বলে তার শান্ত রূপ যে তোমার প্রতি হবে না তা নয়। আলটিমেটলি তো মাই, মা তার সন্তানকে তো ওইভাবে মুখ ফিরিয়ে থাকতে পারে না। এবার সন্তান যদি মাদরামি করে তাহলে কি করে হবে? এবার যে ছেলেটা এত কিছু সাফার করলো, সে মানত করলো, এই করলো ওই করলো, সব ঠিকঠাক ব্যাপার। এবার সে মানত এরকম করলো যে মায়ের বাড়িতেও পুজো দেবে, তার নিজের বাড়িতেও রক্ষাকালী পুজো করবে বড় করে, বেশ মানে যেভাবে হয় আর কি। এবার বাড়িতে তো সেই লোক আছে যার জন্য এত সমস্যা। হ্যাঁ, আমি এইটাই জিজ্ঞাসা করছি যে তার সে তো আছে। এবার সংকল্প করতে হবে তাকে, কেন পুজোয় বসতে হবে। যেহেতু সে বাড়ির কর্তা, সে পুজোয় বসবে। আচ্ছা, কারণ এই যে ছেলেটা এ মানত করেছে ঠিকই, এর মানত চোকাচ্ছে পুজোটার উদ্যোগটা দিয়ে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে, কিন্তু ওই যে একটা কোথাও না কোথাও আধুনিক ঘেঁষা একটা, যে আমি মানি না, আবার ঠিক আছে অনেকটা চাঁদ সদাগরের মতো। সে মনসাকে মানতো না, কিন্তু তার ছেলে পিলেকে ফেরানোর জন্য শেষ পর্যন্ত কিন্তু সে বাঁহাতে পুজো দিয়েছিল। অনেকটা সেই রকম যে আমি বাবা মানছি না, মানে আমি এইসব রিচুয়ালে বিশ্বাসী নই, বাট একজন যে আছেন বা একটা পাওয়ার যে কাজ করেছে এটাকে আমি অ্যাকসেপ্ট করছি অন্তত। তো এবার কে করবেন? বাড়ির যেহেতু তখন কর্তা হচ্ছে ওই ব্যক্তি, তো ওনাকে আবার সংকল্পে বসতে হবে। এবার উনি তো মানে সেই কি বলবো, মানে এত বড় একটা কাণ্ড যিনি ঘটিয়ে দিতে পারেন, তারপর তাকে বলছে পুজোয় বসতে। আমি পুজোয় বসতে পারবো না, তার বাড়ি থেকে কর্তা গোছের ব্যক্তি বলে দিচ্ছে। এবার এই ছেলে গেছে, এবার এই ছেলে খেপে গেছে যে আমি সবার জন্য এত কিছু করছি, সবাই মরার দোরগোড়ায় পৌঁছে গেছে, সেখান থেকে আমি কোনো রকমে আমি বিশ্বাস করি না, সেই জায়গা থেকে আমি নিজেকে সরিয়ে যদি করতে পারি, তোমাদের এত কিছু সমস্যা হওয়ার পর মিটছে, তোমরা বসতে পারবে না। তো তার সাথে মোটামুটি এক চোট লাগলো, কিছুই হচ্ছে না করে তখন বলছে কি করা যায়। এবার আবার আমার বন্ধুর বাড়িতে গেছে, যে তাকে বলেছে, সে যেহেতু পুজো টুজো করে, তাকে বলেছে যে কি করা যায়। বললো তখন একটা জিনিস দিল, ঠাকুরের ঘটের ওপর অপরাজিতা ফুল দেওয়া। সে অপরাজিতা ফুলকে 3 দিন ধরে শুকনো করেছে, শুকনো করে তারপর সে কি করেছে ওখানে আমি যাচ্ছি না, কারণ আমি জানি না এখানটা। এরকম তামার কলসি, ছোট্ট একটা তামার কলসি, তার মধ্যে ওইটাকে পুড়েছে, ওর মধ্যে আরো কিছু দিয়েছে, দিয়ে তামার কলসিটাকে পুরো তোমার মুখটাকে সিল করে দিয়েছে, মানে একদম ঝালাই টালাই করে, যাতে ভেতরের জিনিসটা বেরোতে না পারে। ওই জিনিসটা বলেছে তুমি তোমার বাড়িতে নিয়ে যাও, যে ঠাকুর ঘর আছে ঠাকুরের স্থানে রেখে দাও, 1 সপ্তাহ একটু ধূপ দাও, আর যখন বেরোবে তোমার বাড়িতে যিনি করবেন আর কি তোমার সংকল্পটা, তিনি যেন করেন, এই প্রার্থনাটা করে কাজে বেরো, আর সকাল সন্ধ্যা একটু ধূপ দিও। 1 সপ্তাহের মধ্যে, মানে এগুলো বললে হয়তো লোকে চট করে বিশ্বাস করবে না, কিন্তু 1 সপ্তাহের মধ্যে সেই অনাচারী ব্যক্তি স্বপ্নাদেশ পাচ্ছেন, মানে রীতিমতো থ্রেট, যে এইবার যদি কিছু না হয় তাহলে আমি সবাইকে ছেড়ে দেবো, তোর জন্য সমস্যা শুরু, তোকে আমি বুঝে নেবো যে তোর সাথে কি করতে হয়। হ্যাঁ, এটা সত্যি এই রকম ব্যাপার। এবার যিনি মানেন না, যিনি বাড়িতে পুজোর সময় এরকম মাংস টাংস ঢোকাতে পারছেন, তিনি মাথা মুড়িয়ে বামদেব হয়ে গেলেন। হ্যাঁ, মাথা মুড়িয়ে বামদেব, তিনি ঠাকুরের কাছে মানে মাথা ঠুকতে ঠুকতে তার অবস্থা খারাপ, এরকম ভোরবেলা কি হলো ঠাকুর ঘরে কি কে কাঁদে, তার বাড়ির লোক গিয়ে দেখছে তার ওই অবস্থা, মা আমাকে ক্ষমা করো, মা আমাকে ক্ষমা করো বলে সেই লোকটা সমস্ত কিছুর দায়িত্ব নিয়ে নিল। মানে ওই ছেলেটা যেহেতু খরচাপাতি করেছিল, সে টাকা ধরে দিয়ে দিল, সে এবার পুরো দায়িত্ব নিল, নিয়ে সমস্ত পুজো টুজো কমপ্লিট করলো।
তারপর ধীরে 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 তারা যতটুকু আর যা বাকি ছিল ক্ষয় এগুলো মেটার, সেগুলো সব মিটলো। সেই লোকও পুরো একদম সৎপথে চলে এলো, তার বাড়িতে এবার প্রতি বছর ওরকম মানে আস্তিক হয়ে গেল। হ্যাঁ, মানে আস্তিক, সে বিশ্বাস করতো, কিন্তু ওই যে আমি নিয়ম মানবো না, আমি কিছু শুদ্ধাচার মানবো না, সেই জায়গা থেকে প্রপার সে এখন রীতিমতো নিরামিষ খায়। বাবারে, মাংস তো ছেড়ে দাও, মদ মাংসের আসক্তি চলে গেছে ও। এবার এই বিষয়গুলো কি বলতো, এগুলো তো উপলব্ধির বিষয়, একদমই। কারোক্ষে তো মুখে বলে ওভাবে বোঝানো যাবে না, এটা যে যাচ্ছে যে ফিল করে সে জানে। হাওয়াকে দেখতে পারি না মানে হাওয়া যে নেই তা তো নয়। আর সবকিছুর ওরকম স্পর্শগ্রাহ্য প্রমাণ হয় না, বা দৃষ্টিগোচর প্রমাণ তুমি পাবে না, তো তার মানে কি সেটা নেই? তাহলে তো আমাদের যত পশ্চিমবঙ্গ জুড়ে যত সতীপীঠ আছে, যত কি বলবো শাক্ত আরাধনার যে স্থলগুলো, তাহলে সেগুলো সব মিথ্যে? তাহলে বলতে মিথ্যে, কিন্তু তা তো নয়। যারা হয়তো দেখবে প্রমোট এইভাবে করছে যে সেটা ভুল, সেটা মিথ্যে, এগুলো হয় না, আলটিমেটলি দেখবে একটুখানি খোঁজ নিয়ে তারাই হয়তো ইনভলভ রয়েছে সেগুলোর সাথে ইনডিরেক্টলি। কারণ এখানে একটা বিষয়, সেটা হচ্ছে তুমি যদি কোনো কিছু পাও এইভাবে, তুমি কিন্তু চাইবে না যে সেটা মানে জনসমক্ষে চলে আসুক। কারণ তাহলে কি হচ্ছে, ওই জায়গাটা কোথাও না কোথাও তুমি যে একটা এক্সক্লুসিভ ভাবে ওটাকে ভোগ করছো, সেটা কিন্তু পারবে না। ঠিক, কিন্তু আলটিমেটলি যা সবই হচ্ছে অদৃষ্টের লীলা। তো এইভাবে তার বাড়িতে মিটলো। এই বাড়িতেই তুমি কালীটা তৈরি করো? না, কালী তো আমার বন্ধুর বাড়ি। সেইটা শুনি। আচ্ছা, আপনাদের বলে রাখি, শুভম কিন্তু নিজে হাতে মা কালী তৈরি করেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ছবি, ওর বানানো মা কালীর। এবার আমরা ওর মুখ থেকেই এই গল্পটা শুনবো। এইটা নিয়েও একটা অলৌকিক গল্প আছে, তুমি আমায় বলেছো। এটা 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 এবার যেটা বলছি সেটা আমার ব্যক্তিগত স্তরের ঘটনা, ঠিক আছে? বিষয়টা এরকম, এইচএস দিয়েছি তখন, সদ্য কলেজে এবার বন্ধু বান্ধবী যেটা হয় স্বাভাবিকভাবে, প্রত্যেকের জীবনে প্রেম আসছে, আমারও এসছে, খুব ভালো কথা। এবার যখন সেটা ভেঙে গেল একদম, না মানে কি বলবো, সেই আমাদের শরৎচন্দ্রের দেবদাস রচনা করলে ঠিক যেভাবে একটা রূপ, একটা সেই রকম অবস্থা আমার নিজের কোনো তাল নেই, জ্ঞান নেই, কিচ্ছু নেই, সেই রকম একটা বিচ্ছিরি অবস্থা। আর আমি কিন্তু অলরেডি আমার যে বন্ধুর বাড়িতে কালী আছেন বলে বললাম, তার বাড়িতে কিন্তু আমি 2 বছর ঠাকুর বানিয়েছি। আচ্ছা, 3 নম্বর বার আমার অলরেডি এরকম একটা বিচ্ছিরি অবস্থা চলছে, সেই সময়ের কাছে আমার ফোনটা এলে এবার কিন্তু বানাতে হবে। আমি তো নিজের মধ্যে নেই, আমি কি বানাবো? ভালো কথা, এবার সেই অবস্থা, আমাকে ঠাকুর তো বানাতেই হবে। এবার ওর বাড়ির একটা নিয়ম আছে, মানে নিয়মটা আমরা ওইভাবে বলছি না, আমরা এটা বুঝতে পেরেছি কি রকম। ওর বাড়ির ঠাকুর ঠিক তৈরি হবে 1 মাস, না 1 মাসের বেশি না 1 মাসের কম, 1 মাসেই তৈরি হবে। ওর ঠাকুর যখন তৈরি হবে, ইউজ করা কোনো জিনিসে ঠাকুর তৈরি হবে। কিরকম, ধরো আমি কোনো কাঠামো তুলে আনলাম, সেই কাঠ দিলে নিশ্চয়ই কাঠামো ড্যামেজ খাবে, নাহলে কিছু একটা হবে। ঠাকুরের চালচিত্র বানানোর জন্য ডাইস হয়, ঠিক আছে, পিছনের যে কলকাগুলো করার, আমার ডাইস আছে। তুমি বললে বিশ্বাস করবে না, আমি যখন ঠাকুরটা বানাতে বসছি, আমি একটা ডাইস খুঁজে পাইনি। ছিল কিন্তু আমার চোখের সামনে, আমি ওই জায়গায় খুঁজেছি, আমার বাড়ির লোক খুঁজেছে, পাইনি। আমার ঠাকুর যেদিন বাড়ি থেকে বেরিয়ে গেল, ওই জায়গাতেই ডাইস গুলো পেয়েছে। যে ঘরে আমি আজকে ধরো 22 বছর রয়েছি, আমি যে ঘরটায়, সেই ঘরের কোথায় আমার কোন জিনিস আছে আমি জানবো না? ব্যবহার তো আমিই করি, পেলাম না। এবার তখন ধরো বর্ষার সময়, মানে প্রায় বর্ষা পড়ে গেছে, কালবৈশাখীর টাইমটা, রোজ বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে না। এবার ব্যাপার হচ্ছে, ঠাকুর তো হচ্ছে তোমার 4.5 ফুট 5 ফুটের ঠাকুর, আমি একা মানুষ, আমি এরকম না যে জোর চাগিয়ে যতটুকু রোদ উঠছে বাইরে নিয়ে যাবো আবার ঘরে নিয়ে আসবো, এরকম ব্যাপার নয়। ঠাকুর তো এবার তৈরি করতে হবে, তো সমস্ত কাজ সামলাচ্ছি, সকালবেলা যাচ্ছি ঠাকুর বানাচ্ছি। ঠাকুর বানানোর আর মানে ধরো, মানে আমার ডেলিভারি দিতে আবার 4 দিন বাকি, তখনও আমি ঠাকুরের কিছু না কিছু করে যাচ্ছি। পুজোর 2 দিনের মাথায় ঠাকুরের রং কমপ্লিট হলো, চোখ কমপ্লিট হলো, গিয়ে যখন বসলো, ওর মানে ওর বাড়িতে যখন আমি নিয়ে গেছিলাম, রং কমপ্লিট করে যায়নি, এমনি মাটি ধরেই নিয়ে চলে গেছে, মানে ফিনিশটা ওখানে, হ্যাঁ ওখানে হয়েছে।
এবার ওর বাড়িতে যখন ঢুকলো, সেই অবস্থাটা বললে বিশ্বাস করবে না। আমার তো কোন মানে কারোর কাছে ওইভাবে প্রথাগত তো কোনো ঠাকুর বানানোর তো কোনো শিক্ষা নেই। আমি নিজে বিশ্বাস করতে পারছি না, ওই রকম একটা মানে আমার মানসিক স্থিতাবস্থা নষ্ট হয়ে গেছে সেইখানে দাঁড়িয়ে ওই রকম একটা মূর্তি। ওই 2 বছরের ঠাকুরের সাথে এই ঠাকুরের কেউ কোনো মিল পাচ্ছে না, কেউ বিশ্বাসই করছে না যে আমারই হাতে বানানো জিনিসটা। এবার আমার বাড়িতে কিছু নেগেটিভ জিনিস কাজ করছে, আমার গ্রোথ কমে যাচ্ছিল। ধরো আমি ডিপ্রেশনে আছি, সেটা আমার সমস্যা, তার সাথে তো কাজের সম্পর্ক নেই। আমি যদি কাজের জায়গা ঠিক থাকি তো কাজ ঠিকঠাক তো হবেই। এবার তখনই হঠাৎ করে মানে সবার সেম এফোর্ট দেওয়া বা কম এফোর্ট দিলেও তার কাজ হয়ে যাচ্ছে, আমার কাজ হচ্ছে না, বরং স্টেডি কাজগুলো পড়ে যাচ্ছে, ক্লায়েন্ট বেরিয়ে যাচ্ছে। এবার আমি কি করবো, আমিও তো বুঝতে পারছি না। তখন আমি আমার ওই বন্ধুর সাথে মানে সেম অবস্থা, এবার আমি যখন গেছি আমি এবার বলছি যে আমি কি করবো, আমি বুঝতে পারছি না। তো তখন সে বলল এই বিষয়টা আমার হাতে নেই, কারণ তোর আগের যে আমার সাথে কন্ট্যাক্ট করেছিল তার ব্যাপারটা আলাদা, তোর ব্যাপারটা আলাদা। তো আমি বললাম তা কি করা যায়? বলছে আমার এরকম এক জেঠু আছেন তোমার তারাপীঠে, তোমার চিতার ওপর বসে সাধনা করালো। আচ্ছা, মানে তোমার নর্মাল নয়, কিন্তু তার তারাপীঠে প্রতি মাসে যাওয়া আসা বাধা ধরা, আর তাদের বলাই থাকে একটা করে লাশ তিনি পেয়ে যান, জোগাড় হয়ে যায় সব মৃতদেহ। তোমার ধরো অনেকে মারা যাচ্ছে, মানে তাদের বডি ক্লেম করার মতো কেউ নেই, তখন কি করবে, সেই অনেক বডি এরকম থাকে। তো সেরকম তিনি কিন্তু শ্মশানে বসালো। এবার ঠিক আছে চলো তার কাছেই যাওয়া যাক, গিয়ে জেঠু এরকম এরকম ব্যাপার, আমার কোনো গ্রোথ হচ্ছে না, তার উপর আমি ফিল করতে পারছি যে আমার ঘরের মধ্যে কিছু একটা আছে, ভারী হয়ে আছে। হ্যাঁ, ঘরটা মানে হয় না, তুই একটা প্রাণ খোলা একটা জায়গাটা বাইরে বোঝা যায়, এটা ফিল করা যায়, তুই ওরকম একটা ফিল করছিস, চাপা, হ্যাঁ হচ্ছে না, শরীর ঝিমিয়ে যাচ্ছে, সারাদিন ঘুম পাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এগুলো কি হচ্ছে? তখন ভদ্রলোক আমাকে বললেন যে তোমার এরকম ঘরে জিন চালনা করা আছে। হ্যাঁ, জিন চালনা করা আছে, কারণ এটা শুধু আমি বলে নয়, আমার বাড়ির লোক, আমার বাবা মাও শুনেছে। কি শুনেছে? পায়ের আওয়াজ শুনেছে, নুপুরের আওয়াজও শুনেছে। এবার আমি একা যদি শুনতাম ঠিক আছে ভুলভাল শুনেছে। আমার মা সেরকম মাঝরাতে ফোন করছে, যেহেতু আমি সারা রাত কাজ করি, যেরকম তুই কি ছাদে লাফালাফি করছিস বা হাঁটাহাঁটি করছিস? না, আমি তো 3 তলায়, আর মায়ের যেহেতু 2 তলার ঘর, এই আমি 1 তলায়, মায়ের 2 তলায়, মা তো বেশি ভালো শুনতে পাবে না, আমি তো তলায় আছি, আর বাবাও সেখানে। তাহলে করছেটাকে, কারণ রাত্রি 2-2:30টার সময় আমাদের ছাদে কেউ যায় না, আমরা জানি। এরকম 2-3 দিন হয়েছে। সিঁড়ির অন্ধকার কোন মোচড়ের মধ্যে যেতে গিয়ে হঠাৎ করে মানে কিচ্ছু না, তুমি কিছু দেখতে পেলে না, কিন্তু তোর হঠাৎ গায়ে লোম টোম খাড়া হয়ে কি হলো না হলো, মানে তো হঠাৎ করে অন্ধকারটা ভয় লাগছে। হ্যাঁ, মানে কোনো লজিক নেই, দুম করে অন্ধকারটা তোমার এমন একটা হলো, তুমি ঘর ছেড়ে বেরোতে পারছো না, ভয় লাগছে, প্রচন্ড ভয় লাগছে, কোনো টেনে ধরছে, কোনো কারণ নেই। তো এইসব জিন তো তার মানে মুসলমানি ক্রিয়া। এবার এইটা দেখো, মানুষ যদি ক্ষতি করতে চায় না, মানুষের তো ক্ষতিটা হচ্ছে মোটো, আমি কারোর ক্ষতি করব, সে এবার আমি হিন্দু ধর্ম মেনে করি, ইসলাম মেনে করি, সেটা তো ম্যাটার করে না, কারণ আমি যাকে দিয়ে করাচ্ছি সে তাদের কাছে কিন্তু এই ডিভাইডেশনটা কাজ করে না। তুমি যদি একটুখানি মানে গভীরে গিয়ে দেখো, হয়তো দেখবে যিনি ইসলাম জগতের যিনি এইসব চর্চা করছেন, তিনি যে এলিমেন্টটা ব্যবহার করছেন, হয়তো আমাদের হিন্দু ধর্মের ক্ষেত্রেও সেটা ব্যবহার হচ্ছে। কিছু জিনিস দুজনেই সেম ব্যবহার করে, ইনি এক মন্ত্র পড়ে করেন, উনি এক আচার মেনে করেন, দুটো ক্রিয়া আলাদা, কিন্তু উপকরণগুলো সেম, আর অনেক সিমিলারিটিও আছে। এবার সেটা যারা এইসব নিয়ে চর্চা করে তারা বিস্তৃতভাবে বলতে পারে। তারপর তো এরকম জিন আছে এক। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের বাড়িতে বাস্তুসাপ মেরেছিল, যে কারণে আমাদের বাড়ির সালে লক্ষ্মী পেঁচা বসতো, সেটা আর বসে না। আচ্ছা, এবার সেই কারণে আর্থিক অবক্ষয়, আর সেই কারণে এত নেগেটিভিটি গুলো ঢুকছে, কারণ লক্ষ্মী পেঁচা বসাটা কিন্তু একটা মানে শুভ লক্ষণ, আমরা এটাকে বিচার করেছি, তার মানে বাস্তু দোষ হয়েছে প্রচন্ড পরিমাণে। আর এটা যেহেতু অনেক বছর, প্রায় 20 বছর ধরে এগুলো হয়ে আসছে, তো সেই কারণে আরো বিষয়টা হতে জমতে একটা
এটা কম্প্যাক্ট একটা ব্যাপার তৈরি হয়ে গেছে। কারণ যতদিন আমার বাবা মা নিচের ঘরে থাকতো, এই ঘরটায় যেখানে আমি এখন থাকি, ততদিন তারা গুচ্ছের শরীর খারাপ, তাদের হ্যাবও কোনো সমস্যা নেই যেটা হয়নি। আচ্ছা, প্রচন্ড পরিমাণে আমার বাবার বা সুস্থ সবল লোক, তার দুম করে প্রেসার ধরে গেল, তার দুম করে সুগার ধরে গেল। আমার মায়ের কোনোদিন কোমরে হাতে পায়ে ব্যথা ছিল না, তার ওরকম মানে হাড়ের সমস্যা, এই সমস্যা ওই সমস্যা, গ্যাস ফ্যাস অম্বল। এবার তুমি বলতে পারো যে এগুলো তো রোগ ভোগ হচ্ছে নর্মাল, কিন্তু সবকিছু দুজনের একই টাইমে বা একদম ধার ঘেঁষাঘেঁষি সেটা তো হতে পারে না। বা আমি ধরতাম যে শুরু থেকে তাদের কিছু হয়তো গাফিলতির জন্য এগুলো ধরেছে, তারা তো সবকিছু মেনে চলতো, তা তাদের হঠাৎ করে কি হলো এমন রাতারাতি? এরকম পর 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 যখন হলো, আমি গিয়ে বললাম তো এরকম, তিনি বললেন যে এই সমস্যা আছে, প্লাস কিছু গ্রহের ফের সমস্যা এনা তেনা আছে। আমি বললাম এখন উপায় কি? তো উপায় কি, তো উনি বললেন যে এরকম আমার সামনের মাসে তারাপীঠ যাওয়ার আছে, আমি তোমাকে একটা জিনিস দেবো, ওটা খালি ঘরে রাখো, কিচ্ছু করতে হবে না, ঘরে রেখে দাও। তোমাদের যে করেছে বা যারা করেছে তারা নিজেরা ফল পাবে, সেটা তোমরা বুঝতে পারো। আচ্ছা, এবার সত্যি কথা বলতে কি, সন্দেহ দেখো অনেকের দিকেই হয়, কিন্তু কিসের ভিত্তিতে আমি তাকে ব্লেম করব? এর তো রকম কোনো হাতে কলমের প্রমাণ পাওয়া যায় না। তো রাখলাম, রেখে আমি চলে গেলাম ঘুরতে, বেনারস ঘুরতে চলে গেলাম কলেজ থেকে। বাড়ি এলাম, বাড়ি আসার ঠিক পরের দিন মা আমাকে খবরটা কিন্তু দেয়নি, ঘটে গেছে কিন্তু অলরেডি 3 দিন আগে, মানে আমি যখন বেনারসে আছি। আচ্ছা, আমার এক দূর সম্পর্কের আত্মীয়ার হঠাৎ করে রক্ত বমি শুরু হয়েছে, কোনো কারণ নেই, হঠাৎ পেটে ব্যথা, হঠাৎ রক্ত বমি। আর কোইন্সিডেন্সলি আমরা সন্দেহটা তাকেই করেছিলাম। তুমি বাবা আমার সাথে লেগেছো, আমি তোমাকে যেমন ব্লেম করতে পারবো না, এবার তোমার সাথে যদি কিছু হয় তুমি আমাকে ব্লেম করবে কিভাবে? মানে এই যে তুমি বললে যে 20 বছর ধরে এই ব্যাপারটা চলছে, তার মানে 20 বছর ধরে, হ্যাঁ, এবার কার মনে কি আছে, কার মনে কি আছে, কারণ এই টাইমটা খুব ম্যাটার করছে। 20 বছর, 1-2 বছর নয়, 1-2 বছর নয়, 5 বছর নয়, 20 বছর। এবার কার মনে কি আছে আমরা তো জানি না। আমরা আর যাই হোক না কেন, আমাদের পরিবারের ভেতরে তো কারোক্ষে তো নিশ্চয় ওই চোখে দেখবো না, যদি না তার সেই ব্যাপারটা সে মানে ওইভাবে কিছু একটা আবির্ভাবের বোঝায়। তার ওরকম রক্তভূমি হচ্ছে। আরো মজার বিষয়, মানে আমাদের ক্ষেত্রে এটা বেশ মজার, তার এরকম গায়ে পুরো চাকা চাকা ভর্তি হয়ে গেছে কাল শীটে, অনেকটা সেই নখ দিয়ে আঁচড়ালে যেমন হয়, পুরো তার পিঠ ফিট জুড়ে, বুক ফুক হাত ফাত, ইভেন মুখে তার সব থেকে বেশি বোঝা যাচ্ছে, একদম দুধে আলতা তো তার গায়ের রং, পুরো মানে একদম ধারালো নখ, গালে বসিয়ে গুছিয়ে টানলে যেমন লাগবে সেই রকম। হ্যাঁ, মানে রাতারাতি কি হলো, সবাই দ্বন্দ্বে পড়ে গেছে, কি হলো? স্বাভাবিক না, মানুষের বমি রক্ত বমি টমি অব্দিও ঠিক আছে, আঁচড়ালো কি সেটা তো বুঝতে হবে। আর একজন মহিলার ঘরে তো কেউ ওভাবে ঢুকবে না। এইখানে এই আঁচড়ানোর কথা বললে, এখানে আমি একটা কথা বলি। এই আমার অফিসের এক কলিগ ছিল, ওর এইরকম হতো, মানে ধরো আমরা একসাথে কাজ করছি, ঠিক আছে, ও হঠাৎ করে এসে বললো, এই শুঙ্কতা দেখো তো আমার এখানটা না কি আঁচড়ে দিয়েছে মনে হচ্ছে, দেখো তো এখানটা কি হয়েছে। আর ঠিক 3টে দাগ, অন্তত মাসে আমি 2বার এই জিনিস শুনতে পেতাম যে দেখো তো আমার এখানটা না কি আঁচড়ে দিয়েছে, বা কখনো দেখো তো এখানটা কি আঁচড়ে, আর ঠিক তাই এরকমই হয়। এই যে ধরো দাগ, এবং ও এটা বলতো যে আমার বাড়িতে জানো তো আমার পিঠেও দাগ আছে, আমার মাও আমাকে বলে যে কি আঁচড়ে দিয়েছে, কি আঁচড়ে দিয়েছে। এই যে যে তন্ত্র ক্রিয়াগুলো হয় বা কারোর যে ক্ষতি করা হয় এনা তেনা গুলো, যেভাবে আমরা গল্পে পড়ি সেই রকম কিন্তু জিনিস খুব একটা হয় না, একদমই নয়। আসলে কি বলতো, এই যে যে আমাদের এন্টিটি গুলোকে ধরি, ভূত প্রেত পিশাচিনী হ্যানা তেনা, তুমি নর্মাল মানুষ হয়ে তো এর কোনো তো ফর্ম ওভাবে দেখতে পাবে না। একমাত্র কারা দেখতে পায় ওগুলো? যারা পিশাচ সিদ্ধ হতে পারে বা যারা তন্ত্রের সিদ্ধহস্ত। ঠিক, তুমি সাধারণ মানুষ, তোমার যোগ্যতা কি তাকে দেখার? সে তার উপস্থিতি কিন্তু এইভাবেই জানান দেয়। ওই যে সিনেমায় যে
ওরকম দেওয়াল বেয়ে উঠে যাচ্ছে, তার চোখ লাল লাল কটা কটা, এই চোখ লাল লাল অব্দি হয়, কিন্তু সে যে ওই মানে হঠাৎ করে কিছুর দিকে তাকাচ্ছে, হঠাৎ লাইট দপদপ করছে, পাটা ঘুরে যাচ্ছে ওরকম নয়, বিষয়গুলো ওরকম নয়, ঠিক। জিনিসগুলো এভাবেই হয়। আলটিমেটলি তোমাকে আমি শেষ করার জন্য বা তোমার ক্ষতি করার জন্যই তো জিনিসগুলো করছি, সেটা আমার আসল ইন্টেনশন, এবং সেটার জন্যই এই জিনিসগুলো করে, সেটাই সেভাবেই হয় আর কি। বাট মানুষ এটা ভুল করে, তন্ত্র মানে যে খারাপ এরকম না, নয়। তন্ত্র একটা সমুদ্র, ঠিক। তন্ত্র অনেকটা বিজ্ঞানেরই মতো। বিজ্ঞানকে কাজে লাগালে সেটা অমৃত, অপব্যবহারে বিষ। এটাও সেম, তন্ত্রকে যদি সঠিকভাবে ইউজ করতে পারো, তোমার এমন কিছু সিদ্ধাই তুমি পেতে পারো, তোমাকে কোনো পরীক্ষা পাস করতে হলে বা ধরো খুব টাফ কোনো পেপার, তোমাকে তার জন্য কিন্তু ঘন্টার পর ঘন্টা পড়তে হবে না। এটার একটা টার্ম আছে তন্ত্রে, এটা আমি জানি না, এটা মানে মনে পড়ছে না, জাস্ট মানে তুমি বইটা পড়লে তোমার মাথায় পুরো ফটোগ্রাফি মেমোরি যেমন ভাবে ক্যাপচার করে, ফুল সেইভাবে তোমার রেডি, কি চাই তোমার, সুখ স্বাচ্ছন্দ্য অর্থ প্রতিপত্তি সব পাবে। কিন্তু ওই তান্ত্রিক ক্রিয়া করে কারোকে ডাকা বা কারোর মাধ্যমে এগুলো করার জন্য প্রথম যেটা তোমার দরকার, সেটা হচ্ছে সেই পরিমাণ কৃচ্ছ সাধন। তবে গিয়ে এবার সেই কৃচ্ছ সাধন বা আত্মসংযমটাকে তোমাকে ধরে রাখতে হবে তোমার এই সুখ স্বাচ্ছন্দ্য গুলোকে কন্টিনিউ করার জন্য, না হলে কিন্তু পড়ে যাবে। সাধকদেরও তাই। আজকে হয়তো অনেক ক্ষেত্রে সব থেকে বড় প্রমাণ হচ্ছে ইন্দিরা গান্ধী নিজে ভয় পেতেন। এটা কিন্তু আমার মুখের কথা নয়, এটা তুমি লাখো লাখো প্রমাণ পেয়ে যাবে, ডকুমেন্টারি পেতে পারো, তার নিজস্ব স্টেটমেন্ট পেতে পারো, তিনি ভয় পেতেন, তন্ত্রকে ভয় পেতেন। তার মতো ব্যক্তি যদি তন্ত্রকে ভয় পেতে পারেন, তার মানে কি সেটা তুমি অস্বীকার করার কোনো জায়গা থাকছে যেটা সেটা নেই বা সেটা কিছু? তার মতো লোক ভয় পাচ্ছে। তুমি কামাখ্যা চলে যাও, আসাম চলে যাও, মায়ং আছে, মায়ং গ্রাম আছে, সেটা তো তন্ত্রবিদ্যার আঁতুর ঘর। কোনো অপারদর্শী লোক যদি যায় সে মরবে, সে নিশ্চিত মরবে, কারণ সেখানে তো সব ধরনের সাধক আছে। তুমি হয়তো না জেনে চলে গেলে, সাধনা করতে চলে গেলে, সাধনার থেকেও বড় কথা তুমি ধরো এমনিই গেলে, ঘুরতে ঘুরতে হয়তো না জানো না বোঝো না, দুম করে চলে গেলে, তোমাকে ওখানকার লোকেরাই বারণ করবে। তাও অনেকের হয় না কৌতূহল, উদ্দীপক, কি আছে দেখতে যাই, সেই করে তুমি যদি চলে যাও না, এত ভয়ঙ্কর জিনিস, মানে তুমি সশরীরে কিভাবে ফিরবে, আর ফিরলেও যে তোমার মধ্যে তোমার অস্তিত্বটা কতটুকু আছে তুমি নিজে বুঝতে পারবে না। এবার এগুলো বিস্তরিত, মানে তোমার বিশাল একটা টপিক, এটা বিস্তারিত আলোচনার বিষয়। আচ্ছা, আপনাদের এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই তন্ত্র নিয়ে আমরা একটা বিশদে আলোচনা করেছি এই পডকাস্টের আগের এপিসোডে। আই বাটনে আপনারা দেখতে পাচ্ছেন তার লিঙ্ক, আপনারা চাইলে সেটা ভিজিট করতে পারেন। হ্যাঁ, তো এবার তো মেন টপিকে আসি। এরকম ব্যাপারগুলো হচ্ছে, সে কিছুভাবেই সুস্থ হয় না, দিন দিন তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বড় বড় ডিগ্রিধারী ডাক্তাররা হাত তুলে দিয়েছে যে আপনারা এবার ডাকুন ভগবানের কাছে, আমাদের আর কিছু, মানে কেউ ধরতে পারছে না, কে কিছু নেই, রক্তভূমির উৎস নেই, আর আঁচড়ের দাগের কোনো কিছুতে কিছু সারছে না, মানে ক্লু নেই কোনো। তুমি হাজার রকম তার উপর ওষুধ অ্যাপ্লাই হচ্ছে, কিছুতেই সে শুকনো হচ্ছে না, বরং আরো দগ দগে হয়ে উঠছে, বিভৎস, সে মানে বিভৎস দেখতে হয়ে গেছে। মানে ওই রকম সম্ভব নয়, মানুষের যুক্তিতে হবেই না। অ্যানিমিয়া ধরে গেল হঠাৎ করে, রক্ত নেই শরীরের মধ্যে, কোথায় গেল, কি এমন সমস্যা? সে কিন্তু যথেষ্ট দাপুটে মহিলা, কিন্তু মানে আমাদের সেই আত্মীয়ার কথা বলছি, কিন্তু যথেষ্ট দাপুটে, মানে তিনি যদি আমাদের কোনো ইনভিটেশনে আসেন বোঝা যায় তিনি একদম দাপিয়ে বেড়ান, তার ওরকম অবস্থা, পুরো থুত্তুরে, মানে একদম সেই ঠাকুমাদের যেমন অবস্থা হয় একদম শেষ বয়সে চলে গেলে, পুরো কুচকে একদম সেই পুরো একদম মানে ওরকম একটা বিতিকিচ্ছিরি অবস্থা। এবার যতই হোক, আমি বলছি না ডিরেক্ট যে উনি কিছু করেছেন বা কিছু, কারণ আমার কাছেও প্রমাণ নেই, আর তার এত কিছু হচ্ছে যে আমার ঘরে ওই জিনিসটা আনার পর সেটারও ওরকম কোনো প্রমাণ নেই, ঠিক? এবার যখন প্রমাণ নেই, কিন্তু কোথাও না কোথাও যদি আমার মনে হচ্ছে যে হলেও হতে পারে, তখন আমি আবার জেঠুর কাছে গেলাম, যে জেঠু, আমি বলছি না যে এটা আমার জিনিসটার জন্যই হয়েছে, বাট যদি হয়ে থাকে আমি তাহলে এটাকে মানে স্টপ করতে চাই, কারণ আমি তাকে শাস্তি দেওয়ার কেউ নই,
আমি তাকে এটুকু উপলব্ধি করাতে চাই বড় জোর, বা হয়তো তুমি এভাবে বলতে পারো আমি আমার প্রোটেকশন নিলাম, সে হোক বা তার জায়গায় অন্য কেউ হোক, সেটা কিন্তু আমাদের হাতে নেই। যে ক্ষতি করতে চাইবে সে নিজেরটা বুঝে নিক, আমরা আমাদের একটা প্রোটেকশনের জায়গা রেখেছি। এবার আমি সত্যি চাই না কারোর এরকম খারাপ হোক, বা যতই সে আমাদের ভালো করুক খারাপ করুক, আলটিমেটলি যদি আমিও তার খারাপই চাই তো তার আর আমার মধ্যে তফাৎটা রইল কোথায়? ঠিক। তো তখন বলল ওই যে জিনিসটা দিল ওটাকে গঙ্গার জলে ভালো করে চোবাতে, চুবিয়ে ওই জলটা নিয়ে যেতে, নিয়ে গিয়ে ওই জবা ফুলের মধ্যে নিয়ে আমি ছিটিয়ে দিতাম আর একটু খাইয়ে দিতাম। আবার মিরাকেল, উনি যেটা বললেন সেটা করা হলো। ডাক্তাররাও অবাক, আমরাও অবাক। ধীরে ধীরে তার 2 সপ্তাহের মাথায় তিনি বাড়ি চলে এলেন। তিনি কিন্তু সুস্থ হলেন। তারপর থেকে তার ওষুধ কাজ করছে, তারপর থেকে তার মানে সমস্ত ট্রিটমেন্ট তার শরীর অ্যাকসেপ্ট করছে। এবার এগুলো কি, তুমি কোন যুক্তিতে এগুলোকে ব্যাখ্যা করবে? ঠিক, কোন যুক্তিতে? যে ওষুধের ফল্ট, তোমার শরীর রেসপন্স করছে না, এতদিন পর হঠাৎ 1 সপ্তাহ ধরে এরকম ড্রাস্টিক একটা চেঞ্জ হয়ে গেল, তারপরে এসে তোমার এই অবস্থা হচ্ছে, আবার তুমি সুস্থ হয়ে গেলে, তোমার মানে রিজনটা কিছু তো একটা কারণ থাকবে। তোমার বাড়ি এখন মোটামুটি এখন সব ঠিক, ইভেন আমার বাড়িতেও সামনের ফেব্রুয়ারি মার্চ নাগাদ এবার আমিও আমার মায়ের পুজোর একটা ব্যবস্থা করছি। এবার কেন আরো আমি আসক্ত হলাম এই বিষয়গুলোর প্রতি, কারণ আমার যখন বয়স ধরো 10-11, সেই সময় কিন্তু আমি যথেষ্ট ঠাকুর দেবতার সান্নিধ্যে আছি, গায়ত্রী মন্ত্র জপ করছি, এছাড়াও আরো যা যা আছে। মানে সেই সময় আমি দীক্ষিত নই, বাউন বাড়ির ছেলে, কিন্তু আমি দীক্ষিত নই, কিন্তু আমার ওই ঈশ্বরের সান্নিধ্যটা প্রচন্ড ভালো লাগতো। আমি তার জন্য মালা গাচ্ছি, পুজো করার আয়োজন একটা, ওই যে আনন্দ উদ্দীপনা যেটা। তারপর যখন আস্তে আস্তে হাই স্কুল হলো, কলেজে আসছি, তখন কিন্তু আস্তে আস্তে ব্যাপারটা একটু দূরত্ব তৈরি হলো, ওটা আর সময় পেলাম না। কিন্তু আমি যে ঠাকুর বানাই তাতে আমি সময়টা দিতে পারলাম। তখন আমার কাছে এই ঈশ্বর আরাধনা হয়ে গেছে আমার শিল্পের প্রতিস্বরূপ। কিরকম, যে আমি যেটা বানাচ্ছি সেটাই ঈশ্বরের প্রতি আমার নিবেদন। তো এখন ব্যাপারটা যেটা হলো, আস্তে আস্তে যখন আবার তার কৃপা পাচ্ছি, ফিরে পাচ্ছি, আমি এখন এটা ফিল করতে পারি যে আমাকে কোনো নেগেটিভিটি টাচ করে না, বা আমি খুব সহজে এটা বুঝতে পারি যে মানুষের এই যে খারাপ এলে মানুষ ভয় পেয়ে যায়। তুমি কিন্তু এটা ভাবো যে আমাদের সব দিন কিন্তু সমান যাবে না, দিন থাকলে রাত তো আছে। তুমি দিনকে পছন্দ করো, দিনের আলোকে পছন্দ করো বলে কি রাতকে অস্বীকার করতে পারবে? তা তোমার জীবনে যখন কোনো খারাপ টাইম আসছে, তুমি তাকে মানে এটা ভেবে অ্যাকসেপ্ট করো না, মানে যখন তোমার খারাপ টাইমটা এসে গেছে মানে ভালো টাইমটা এবার আসবে, ভালো চলছে মানে খারাপটা আসবে, এটা তুমি অ্যাকসেপ্ট করে নাও। এবার এই ছোট্ট একটা বিষয় যে আমি হেরে যাব না, আমার যতই যা খারাপ আসুক আমি ওটাকে ফেস করব, এটা অনেকে পারে না কিন্তু, যার জন্য এত ডিপ্রেশন, আমার হচ্ছে না কেন, কিছু কাজ হচ্ছে না কেন, হেরে যাচ্ছি, পিছিয়ে পড়ছি, আমি সেই স্পিরিটটা পাচ্ছি না। অনেকের মুখে কথাগুলো শুনবে। এই যে এখন মানে একটা খুব অড টপিক, যে তুমি ধরো একটু যদি ঈশ্বরের সান্নিধ্যে থাকার চেষ্টা করো, তোমাকে তোমার চারপাশের লোকই বলে দেবে এরকম কেন, মানে এগুলো নাটক, এগুলোর দরকার নেই, কি আজকালকার ছেলে একটু বিজ্ঞান চর্চা করবি, একটু পড়াশোনা বা যাই করিস মোটামুটি এইগুলো ঠিক আজকালকার সো কল্ড শিক্ষিত সমাজ না ঠিক এটা দেখতে পারে না, মানে যারা সো কল্ড, প্রকৃত আমি কথা বলছি না কিন্তু। এবার সেইখানে দাঁড়িয়ে আমি দেখছি যে এইসবের মিশে থাকলে আমার আলটিমেটলি বেনিফিট, আমি শান্তি পাচ্ছি, আমার দরকার নেই কাউকে বোঝানোর যে আমি কেন তাকে ডাকি, কেন তাকে মানি, সে তো আমার থেকে কিছু চায় না। আমি আমার জীবনে যতটুকু পাচ্ছি, আমি আমার পরিশ্রম অবশ্যই বলছি, কিন্তু তোমার ওপর যদি দৈবের কৃপা না থাকে, তোমার পরিশ্রমও তোমাকে সফলতায় পৌঁছাতে পারবে না। তুমি আস্তিক হোক নাস্তিক হোক, শ্যামা সঙ্গীত গুলো তোমাকে খুব টানে, সবাইকে টানে, কেন? সেগুলো কিন্তু জীবনমুখী। এই যে ভেবে দেখ মন কেউ কারণ নয়, মিছে ভ্রম ভুবন ডলে, এই কথাটার মধ্যে যত না মাকে সমর্পণ করে কথাগুলো লেখা, তার থেকে মানে একটা স্বাভাবিক মানুষকে যদি কথাটা বলে সে কিন্তু চট করে ধরে নেবে যে সত্যি আমরা কিন্তু মিছেই ঘুরে বেড়াচ্ছি, আমাদের কেউ কারোর আপন নয়, যখন সময় হবে আমাদের আপনজনই আমাদের ত্যাগ করে দেবে।
তো সেইটাকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা তুমি পাবে কোথাও না কোথাও গিয়ে এইভাবেই, এই নামগুলোর থেকেই। আধ্যাত্মিক জগৎ ছাড়া বাস্তবিক জগতে তো তুমি এগুলোর অস্তিত্ব নেই, এগুলো কিন্তু বুঝতেও পারবে না। তার জন্যই এই এত কিছু। আর এর সান্নিধ্যে থাকলে যে পজিটিভিটিটা কাজ করে, সেটাই তোমাকে কোথাও না কোথাও পুশ করবে এগিয়ে যাওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ শুভম তোমাকে আজকের এপিসোডে আসার জন্য। আজকের গোসাই ঠাকুরের আড্ডার এই পর্ব এতটুকুই। দেখা হবে সামনের রবিবার ঠিক রাত 9টায় অন্য কোনো অতিথির সাথে, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন গোসাই ঠাকুরের আড্ডা। আর কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও এপিসোডের জন্য। নমস্কার।